এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। যুক্তরাষ্ট্রের ৩৫% নতুন শুল্ক আরোপ নিয়ে চট্টগ্রামের পোশাক কারখানার মালিকরা আছেন উৎকণ্ঠায়। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া গার্মেন্টস পণ্যের ৬০% বেশি যায় চট্টগ্রাম থেকে। তাই শুল্ক হার পূর্ণ বিবেচনা না করলে ক্রেতা হারাবে অনেক প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার খোঁজায় নজর দিচ্ছেন পোশাক কারখানার মালিকরা, ব্যবসায়ীরা। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরেই রয়েছে বাংলাদেশ, যদিও বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম। গত বছর তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 1% কম। অন্যদিকে নিকটতম প্রতিযোগী ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল 9% বেশি। অথচ যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্য রপ্তানিতে 20% শুল্ক নির্ধারণ করলেও বাংলাদেশের জন্য এ হার করেছে 35%। যদিও 1 আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ রেখেছে ওয়াশিংটন। ঢাকার তুলনায় মার্কিন ক্রেতাদের সাথে বেশি ব্যবসা করে চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। এ অবস্থায় শুল্ক হারে ছাড় না পেলে তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা খেতে পারে বাংলাদেশ। তাই এ নিয়ে উৎকণ্ঠায় পোশাক মালিকরা। এখানে আমরা শুধু এটাকে আর্ট বিলিয়ন হিসেবে চিন্তা করছি না, আমাদের পুরোপুরি পোশাক শিল্পের উপরে এটা একটা এফেক্ট পড়বে বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রের বাজারটা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায় অথবা কমে যায়, তাহলে কিন্তু এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। কারণ এই শূন্যতা সৃষ্টি করার মতো আমাদের বিকল্প বাজার এখনো সৃষ্টি হয়নি। গেল 24-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে $39.34 বিলিয়ন। মোট রপ্তানির 19% বেশিই হয়েছে যুক্তরাষ্ট্রে। বিদ্যমান শুল্ক হার বহাল থাকলে বাংলাদেশ থেকে ক্রেতারা ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান বা ইন্দোনেশিয়ায় চলে যাবে এমন শঙ্কা ব্যবসায়ীদের। সরকারের উচিত রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত আছে প্রাইভেট সেক্টর এবং আমাদের যে অর্থনীতির সাথে রিলেটেড যারা এক্সপার্টরা আছেন, যারা দীর্ঘদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যের এই নেগোসিয়েশনগুলির সাথে অভিজ্ঞ, ওনাদেরকে সাথে নিয়ে গুরুত্ব সহকারে অতি সত্বর এই নেগোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার উদ্যোগ নেওয়া। ঢাকা ও ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ না হলে 1 আগস্ট থেকেই যুক্তরাষ্ট্রের রপ্তানিতে দিতে হবে 35% শুল্ক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নাটোরের বাগাতিপাড়ায় 5 কোটি টাকার একটি সেচ প্রকল্পে 2 কোটি 22 লাখ টাকা খরচের পরও কোনো সুফল পাননি কৃষকরা। সংস্কারের 2 বছরে সেচ সুবিধা চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ তুলে বলা হচ্ছে, অনিয়ম অবহেলায় 4 কিলোমিটার ড্রেনের 3 কিলোমিটারই অকেজো। ব্যবহার না হওয়ায় এসব ড্রেন আবার ভরাট আর দখল হয়ে যাচ্ছে। নাটোরের বাঁশবাড়িয়া উপজেলায় 1965 সালে 5 কোটি টাকায় নির্মাণ করা হয় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প। এতে বাঁশবাড়িয়া, মুন্সিপাড়া, কৈচরপাড়া, চাঁপাপুকুর ও কালিকাপুরের বিস্তীর্ণ মাঠে বৃদ্ধি পায় ফসল উৎপাদন। কিন্তু 2021 সালে প্রকল্পটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে নষ্ট হয়ে পড়ে পাম্পসহ যন্ত্রাংশ। প্রকল্পটি আবারও চালুর উদ্যোগ নিয়ে নতুন করে ড্রেন নির্মাণের পাশাপাশি সংস্কার করা হয় পুরনোগুলো। 4.40 কিলোমিটার ড্রেনে সরকারের খরচ 2 কোটি 22 লাখ টাকা। কিন্তু 2 বছরেও এর কোনো সুফল পায়নি কৃষক। 2 বছর হচ্ছে সংস্কার হয়েছে, কিন্তু এখন আমরা পানি পাই নাই। এই ড্রেন দেয়া 1 ফোঁটা পানিও কোনো কৃষক পায়নি, ভবিষ্যতে পাবে কিনা ঠিক নেই। পানি সরবরাহের ব্যবস্থা না করেই এত টাকা খরচ করে ড্রেন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। সে প্রকল্পটা দায়িত্ব ঠিক পালন করার লোক নাই। দখল করে আবার ওই যারা খাওয়ার দরকার তারা আবার খাচ্ছে, এটা পড়েই আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী থেকে পানি উত্তোলন করতে না পারায় ড্রেনগুলো ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারটা মূলত ডিপেন্ড করে যে আমরা গ্রীষ্মকালে কতটুকু পানির সংস্থানটা পাচ্ছি। তো পানির প্রাপ্যতা অনুযায়ী আমাদের ব্যবহার হচ্ছে। আর যেটা বিষয় হচ্ছে দখলের বা ভরাটের বিষয়, সেদিকে আমাদের অবশ্যই নজর আছে, সেটা কোনোভাবে আমরা করতে দেব না। বাগাতিপাড়ার এই এলাকায় সেচ প্রকল্পটি পুনরায় সচল করতে পারলে এই অঞ্চলের কৃষিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিবিসি নিউজ ডেস্ক। চারদিকে সবুজে ঘেরা অপরূপ গ্রাম,
তবে সেতুর অভাবে শহরের বুকে ভেসে থাকা দ্বীপের বন্দি জীবনের পরিণতি ভোগ করছে গ্রামবাসী। নদীর এপারে শিক্ষা, চিকিৎসার আধুনিক জীবনের ছোঁয়া, কিন্তু ওপারে বঞ্চনার গল্প। এই দৃশ্য সাভারের ধামসোনা ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো পরিবারের। নদীর নাম বংশী, ঘিরে রেখেছে সাভারের ধামসোনা ইউনিয়নের উন্নয়ন, গোয়ালটেক, গাছটেক, গোপালবাড়ি, গৌরপাড়া সহ অন্তত 5টি গ্রামকে। এসব গ্রামবাসীর জীবন যেন বঞ্চনার আরেক নাম। শীত, বর্ষা, খরা যাই হোক, প্রতিদিন এই নদী পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। সেই সাঁকো আবার ভেঙে পড়ে বর্ষায়। ঝড়ো বাতাসে নৌকার ট্রলারই যোগাযোগের একমাত্র ভরসা। এক একটা যাত্রা যেন মৃত্যু ঝুঁকি। গ্রামগুলো ঘিরে একটি প্রাইমারি স্কুল, একটি কলেজ ও 2টি মাদ্রাসা থাকলেও উচ্চশিক্ষা কিংবা চিকিৎসার জন্য বাসিন্দাদের আসতে হয় নদীর এপারে। এলাকার একটা মানুষ অসুস্থ হয়ে থাকে, ইন্ধনে খুব কষ্ট হয়ে যায়। ব্রিজ ভেঙে গেছে, বাঁশের ব্রিজ কোনো কাজ হয় না ভাই। বাসে বেরিয়ে সব আছে, সবসময় যাওয়ান লাগে। এই গ্রামগুলোতে থাকা শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মজীবী নারী পুরুষদের দিন শুরু করেন সাঁকো পার করেই। গ্রামগুলো ঘিরে পারাপারে 3টি সাঁকো, যা নিজেদের খরচেই বানাচ্ছেন গ্রামবাসী। স্বাধীনতার পর থেকেই সেতুর স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন ভেসে যায় নদীর জলে। নৌ দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান না থাকলেও অনেকেই সাক্ষী হয়েছে এসব ঘটনার। স্কুল মিস হয়, মাঝে মাঝে একটা ক্লাস, আর ব্রিজ হইলে অনেক উপকার হইতো। এটাই ছাত্রছাত্রী অনেক নদীর ওই পার থেকে আসতে চায়। সবাই আমাদের শুধু আশ্বাস দিতে আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, স্থায়ী সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। জনভোগান্তি লাঘবে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। যদি আমাদের মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, আমরা এটা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এটা একটা প্রক্রিয়ার মধ্যে এনে এলজিডি দিয়ে হোক বা আমার উপজেলা পরিষদের মাধ্যমে হোক, এই বিষয়টা কিভাবে জনগণের দুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে নেওয়া যায় সেই চেষ্টা করব। গ্রামবাসীর স্বপ্ন দেখে জীবনের ঝুঁকি নয়, থাকবে নিরাপদ পারাপার। বাঁশ নয়, কংক্রিটের শক্ত সেতু হবে তাদের স্থায়ী ভরসার সমাধান। ডিভিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগের শেষ নেই লক্ষাধিক মানুষের। অথচ ছোট্ট একটি সেতু হলেই এই পথে যোগাযোগ নির্বিঘ্ন হবে। কর্তৃপক্ষ বলছে, সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পদ্মার শাখা নদীর কারণে 2 ভাগে বিভক্ত মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন। দূরত্ব কমাতে পাশের জেলার শরীয়তপুর ও চাঁদপুরের সীমান্তবর্তী গ্রামসহ কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার হয়ে ঢাকা সহ আশপাশের জেলায় যাতায়াত করেন। কিন্তু একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হয় সবাইকে। জারতুবান ছাড়লে গুদারা পাওয়া যায় না, গুদারা না পাইলে অনেক সমস্যা, আমরা স্কুলেও যাইতে পারি না অনেক সময়। ওই বস্তা লাইছে, বস্তার উঠবে দা নিজ দা উঠতে শেষমেশ রুগীর জায়গা দম বাজারের যে মালামাল আনা নেওয়ার এটাও একটি ঝামেলা। টঙ্গীবাড়ির দিঘিরপাড়, কামারপাড়া, শরীয়তপুরের নওপাড়া, চরাত্রা, কাচিকাটা, চাঁদপুরের হাইমচর সহ 3 জেলার সীমান্তবর্তী গ্রামের হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দিয়ে এই পথে যাতায়াত করেন। তাদের প্রতিদিনের যাতায়াতের শেষ ভরসা ইঞ্জিন চালিত ট্রলার। বৈরী আবহাওয়া ও রাতে মুমূর্ষু রোগী নিয়ে পারাপারে ওই অঞ্চলের মানুষকে পড়তে হয় চরম বিপাকে। বিড়ম্বনার শেষ নেই স্কুল, কলেজগামী শিক্ষার্থীদেরও। শিক্ষার্থী প্রতিদিন এখান দিয়ে আসা যাওয়ার জন্য আমাকে 200 টাকা গুনতে হয়। যদি এই খেয়াঘাটটার ভিতরে একটা ব্রিজ দেওয়া হতো তাহলে আমাকে বাড়ার জন্য 100 টাকায় অলরেডি হয়ে যেত। সেতুটি নির্মিত হলে কমবে দুর্ভোগ, সহজ হবে যাতায়াত। যদি এখানে ব্রিজ হইতো তাহলে এলাকার মানুষের অন্তত আমি মনে করি যে অনেক তাদের দুর্ভোগ থেকে অনেক মুক্তি পেত। 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরই মধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। এখানে একটা 600 মিটার ব্রিজের একটা প্রপোজ করা আছে, অলরেডি সয়েল টেস্ট হয়ে গেছে। হাইড্রো এবং মরফো হবে, সেটা একটা ফার্ম দেখ অথবা বুয়েটকে দেখ, যারা করবে, করার পরে তারপরে আমরা ডিজাইনের দিকে যাবে। আর সেতুটি নির্মাণ করে চরাঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্র জনতার আন্দোলনে নিহত গাইবান্ধার আরিফুলের পরিবারে শোক কাটেনি 1 বছরে। বাবা আসবে এই অপেক্ষায় এখনো বসে থাকে তার অবুঝ শিশু। সন্তানের জন্য চোখের জল ফেলেন মমতাময়ী মা। আর সন্তানের ভবিষ্যৎ কি হবে, একা কিভাবে মানুষ করবেন, তা নিয়ে চিন্তার অন্ত নেই আরিফুলের স্ত্রীর। নিদারুণ কষ্টে কাটছে পরিবারটির দিন।
বাবার কথা কেউ বললেই এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে জুলাই শহীদ আরিফুলের একমাত্র ছেলে। চোখ ভরে আসে জলে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আরিফুল কাজ করতেন গাজীপুরের একটি ফার্নিচারের দোকানে। তার স্ত্রীও সেখানকার একটি গার্মেন্টসে চাকরি নেন। গত বছর জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় রাজপথ। যোগ দেন আরিফুলও। 5ই আগস্ট সরকার পতন হলে আনন্দ মিছিলের সাথে বের হলেও আর বাড়ি ফেরা হয়নি তার। গাজীপুরে আনসার একাডেমির সামনে পুলিশের গুলিতে শহীদ হন। আদরের ছোট ছেলেকে হারিয়ে পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে তার বাবা মা। সেই কাজকর্ম দিয়েছিল আঘাত, ফার্মেসনের কাজ করতো। আজকে দেশের জন্য আমার শহীদ হয়ে গেছে। স্বামীর মৃত্যুর পর গ্রামে চলে এসেছেন তার স্ত্রী। সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা দিয়ে চলছে না সংসার। আবু সাইদ যখন মারা যায় তখন আমার স্বামী আমার কাছে এই কথা বলছে যে সন্তান কষ্ট করে মানুষ করে যদি ভবিষ্যতে চাকরি বাকরি না হয় তাহলে কিসের দেশে বসবাস করি। আসলে আমাদের ঘরে বসে থাকা ঠিক না। আমি কোর্ট কাছারি বহু জায়গায় গেছি, আমার ভাইয়ের হত্যার আমি এখনো বিচার পাইনি। তো সরকারের কাছে আমার অনুরোধ, আমার ভাইয়ের হত্যার জন্য বিচার করা হয়। আরিফুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন থেকে যতটুকু পারছি আমরা সহায়তা করছি এবং এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং আমরা যতদূর জানি যে আমাদের সরকার থেকে হয়তো আরো অনেক বড় ধরনের সহায়তা তাদেরকে দেওয়া হবে। আরিফুলের আত্মদানের জন্য গর্বিত হলেও হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি চায় আরিফুলের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে খোলে সফলতার দুয়ার। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার মাদ্রাসা শিক্ষক আব্দুস সামাদ। অল্প জায়গায় বাড়ির হাউসে রঙিন মাছ চাষ করে আজ সফল তিনি। প্রতি মাসে বাড়তি আয় করছেন 40 থেকে 50 হাজার টাকা। এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এই শিক্ষক। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন কুষ্টিয়া সদরের আইলচারা গ্রামের আব্দুস সামাদ। মাত্র 600 টাকা পুঁজি নিয়ে 3 ধরনের রঙিন মাছ দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। এখন বাড়িতে বেশ কয়েকটি হাউজে চাষ করছেন 15 প্রজাতির রঙিন মাছ। বর্তমান আমার ফার্মে যে মাছ আছে এর বাজার মূল্য আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা হবে। আলহামদুলিল্লাহ বাড়ানোর চিন্তা ভাবনা আছে এবং যে চাহিদা যেমন আছে তাতে বোঝা যায় যে মাছের কোয়ালিটি ভালো হলে এর সেল করতে কোনো সমস্যা নাই। আব্দুস সামাদের রঙিন মাছের চাষ দেখতে আশেপাশের অনেকেই ভিড় করছেন, আবার মাছ কিনতেও আসছেন অনেকে। এখানে অনেক লোক আসে যে মাছ দেখার জন্য, কেনার জন্য। এখানে অনেক লাভজনক ব্যবসা এটা। রঙিন মাছ সাদা, কালো, লাল বিভিন্ন জাতের মনে হয় যে চাষ করি। আব্দুস সামাদকে প্রশিক্ষণ ও বিপণনে সহযোগিতা দিচ্ছে স্থানীয় দিশা উন্নয়ন ও মানবিক কল্যাণ নামের একটি সংস্থা। আমাদের যেটা লক্ষ্য এখানে পর্যাপ্ত মাছ হচ্ছে। এখন আমরা কুষ্টিয়া সহ জেলা শহর সহ ঢাকার কাঁটাবন সহ বিভিন্ন জায়গায় আমরা যে মার্কেটটা, যে লিঙ্কেজটা, এটা কিন্তু আমরা এখন করে দিয়েছি। সীমিত জায়গার একটা সর্বোচ্চ ব্যবহারও করা হয়েছে। কুষ্টিয়ার উদ্যোক্তা আব্দুস সামাদের বর্তমান পুঁজি দাঁড়িয়েছে 5 লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।